স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিপিএল স্পট ফিক্সিং এর অভিযোগ ওঠায় এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে অ্যান্টি করাপশন ইউনিট, এমন খবর ছড়িয়ে পড়ে শনিবার সকালে। সন্ধ্যায় এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে এমন কোনো পদক্ষেপের কথা তাদের জানা নেই। রহমান পেয়ারের রিপোর্ট। একাধিক সংবাদ মাধ্যমের খবরে শনিবার সকালেই উত্তাল দেশের ক্রিকেট। প্রকাশিত খবরে বিসিবি সূত্রের বরাতে দাবি করা হয়, বিপিএলে স্পট ফিক্সিং এর অভিযোগ ওঠায় বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে এনামুল বিজয়কে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়। বিজয়ের পাশাপাশি আরও বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তদন্তের খবর ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্দিষ্ট করে কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। দিনব্যাপী উত্তেজনার পর সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবৃতি। বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় এনামুল হকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে অ্যান্টি করাপশন ইউনিট, এমন খবর উড়িয়ে দিয়েছে বিসিবি। বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপের কথা বোর্ডের জানা নেই। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, বিপিএলে স্পট ফিক্সিংয়ের কারণে এনামুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানা নেই তাদের। ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের এমন কোনো নিষেধাজ্ঞার বার্তাও বিসিবির কাছে আসেনি। এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, কোয়াব। বিসিবি জানিয়েছে, অ্যান্টি করাপশন ইউনিটকে তদন্তের কাজে সহযোগিতার জন্য বিসিবির পক্ষ থেকেও একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। রহমান পেয়ার, ৭১। বিপিএল এ ডু অর ডাই ম্যাচে বাজিমাত করল খুলনা টাইগার্স। লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 6 উইকেট হারিয়ে নিশ্চিত করেছে এলিমিনেটর। মিরপুরে এদিন মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্সে দাঁড়াতে পারেনি শাকিব খানের ঢাকা। এক তানজিদ তামিম ছাড়া কেউই চ্যালেঞ্জ জানাতে পারেনি খুলনাকে। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। মিরপুরে ব্যাটে বলে খুলনার রাজ, এক হাতে দলকে এলিমিনেটরে নিলেন দ্য ইনক্রেডিবল মেহেদী হাসান মিরাজ। কি চার কি ছক্কা! মিরাজের ধৈর্যশীল ব্যাটিংয়ে নাস্তানাবুদ ঢাকা। যে খুশি মনে মাঠে ঢুকেছিলেন শাকিব খান, ঢাকার বড় হারে তার মন হয়েছে খান খান। এদিন সবারই জানা ছিল শেষ ম্যাচটা খুলনার জন্য ডু অর ডাই। ঢাকার বিপক্ষে জিতলে এলিমিনেটর, নয়তো শূন্য হাতে বিদায়। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে ভাগ্য প্রতিকূলে। খুলনা টস হেরে ফিল্ডিংয়ে। টসের ফায়দা তুলতে শুরু থেকেই তানজিদ তামিম ছিলেন মারমুখী, তবে ডট বলে লিটন বাড়াতে থাকেন ঢাকার অস্বস্তি। মিরাজের বলে 4 ছক্কা হাঁকালেও লম্বা করতে পারেননি ইনিংস। 10 বলে মাত্র 10 রানে হন ডিসমিস। তবে ক্রিজে অটল তানজিদ তামিম ঠিকই দেখান তেলেসমাতি। 28 বলে তুলে নেন আসরে নিজের চতুর্থ 50। 13তম ওভারে খুলনাকে ব্রেক থ্রু এনে দেন উইলিয়াম বশিষ্ঠ। তুলে নেন ঢাকার বিগ ফিশ তানজিদ তামিমের উইকেট। 37 বলে 58 রানে ঢাকার ওপেনার অবশেষে চেকমেট। শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় 9 উইকেটে 123 রান বোর্ডে তোলে ঢাকা। খুলনার 7 বোলারের সবাই পান উইকেটের দেখা। এলিমিনেটর নিশ্চিতে টার্গেট ছোট হলেও শুরুতেই খুলনার বিগ আপসেট। প্রথম ওভারেই মোস্তাফিজের বলে বিনা রানে আউট নাইম শেখ। ব্যাট হাতে আফিফেরও একই দশা। মোস্তাফিজের দ্বিতীয় শিকার খুলতে পারেননি রানের খাতা। ব্যাটারদের এই আসা যাওয়ার মাঝে মেহেদী হাসান মিরাজ ছিলেন ব্যতিক্রমী। হাকান 4 ছক্কা আর 5 বাউন্ডারি। শেষ পর্যন্ত মিরাজের 55 বলে 74 রানের ঝড়ো ইনিংসে খুলনা ম্যাচ জিতে নেয় 19 বল আগে। ব্যাট হাতে ভেলকির পাশাপাশি বল হাতে 1 উইকেটে ম্যান অফ দ্য ম্যাচ হন মেহেদী হাসান মিরাজ। পার্থ বণিক, ৭১।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএল এ নিজের শেষ ব্যাটিং ইনিংসটা খেলে ফেলেন তানজিদ তামিম। 50 তুলে নিয়েছেন মাত্র 28 বলে, থেমেছেন 58 রানে। সেই সাথে এখন পর্যন্ত তিনি আসরের সর্বোচ্চ রান গেটার। তবে ছক্কা মারার হিসেবে দারুণ মজার কিছু পরিসংখ্যানের জন্ম দিয়েছেন জুনিয়র তামিম। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। মিরপুরের উইকেটে একের পর এক ঘূর্ণি জাদু মেহেদী মিরাজদের। উইকেট থেকে শার্প টার্নের সাথে বাড়তি বাউন্সও আসছিল, তাতেই ঢাকার ব্যাটাররা হালে পানি পাচ্ছিলেন না। কিন্তু তানজিদ তামিম যেন ব্যাট করছিলেন ভিন্ন কোনো উইকেটে, অন্য কোনো জগতে। কেন, সেটাই এবারে ব্যাখ্যা করা যাক। হেজিটেশন আর ফাম্বলিংয়ে যেখানে লিটন দাস, হাবিবুর সোহান, ফারমানুল্লাহরা ব্যাটে বলই লাগাতে পারছিলেন না, সেখানে তানজিদ তামিম নিজের প্রথম 30টা রানই তুললেন ছক্কা থেকে। প্রথম ওভারেই 3টা ছক্কা খেয়েছেন নাসুম। তামিম আউট না হওয়া পর্যন্ত তাকে আর বোলিংয়েই আনেননি খুলনা টাইগার্স ক্যাপ্টেন মেহেদী মিরাজ। বাকিদের ব্যর্থতায় নিজের দায়িত্ব নিয়েছেন। ভালো বল সমীহ করে উইকেটের চারদিকে বাজে বলের সুযোগ কাজে লাগিয়েছেন সমান তালে। এমন টার্নিং উইকেটেও 7টা ছক্কা মারার পর পেয়েছেন একটা বাউন্ডারি, সেটাও আসে অ্যাক্সিডেন্টলি ইনসাইড এজ থেকে। শেষ পর্যন্ত অবশ্য বশিস্তর আরেকটা টার্নিং বলে 58 রানে থেমেছেন জুনিয়র তামিম। ক্যাচ তুলে দিয়েছেন জিয়াউর রহমানের হাতে। সব মিলিয়ে ওই 7 ছক্কার সাথে একটা বাউন্ডারি নিয়েই ফিরে গেছেন সাজঘরে। শুরুর দিকে স্ট্রাইক রেট 300-র কাছাকাছি গেলেও যখন আউট হলেন তখন নেমে আসে 157-তে। তাও বা কম কিসে? সম্ভাব্য সেঞ্চুরিটা না এলেও তামিম যখন ফিরেছেন তখন তিনি বিপিএল এর এই আসরে সর্বোচ্চ রান গেটার। এই ইনিংস দিয়েই নাইম শেখকে টপকে চড়েছেন লিডার বোর্ডের শীর্ষে। চলতি বিপিএল এ তার স্ট্রাইক রেটও ছিল যথেষ্ট হেলদি। পার 100 বলে 142 করে রান তুলেছেন। 12 ইনিংসে ব্যাট করা তামিম ম্যাচ প্রতি করেছেন 48-এর বেশি। মোট 4টা 50-র সাথে একটা সেঞ্চুরি, এর মধ্যে একটা 90 রানের অপরাজিত ইনিংসও আছে। এই যখন বিপিএল পারফরমেন্স, তার নেক্সট মিশন চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই, যেখানে টপ অর্ডারে তার ওপরেই সবচেয়ে বেশি ভরসা করেছে বাংলাদেশ। তামিম ইকবাল অবসরে, সাকিব আল হাসান দেশান্তরী, সৌম্য সরকার অধারাবাহিক। জুনিয়র তামিমের ঢাকা ক্যাপিটালস পার্টনার লিটন দাস এখন টাচে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রেন মিস করেছেন। পারভেজ ইমনের এখনও ডেবিউ হয়নি ওয়ানডেতে। ব্যাট হাতে দারুণ করলেও ঢাকা ক্যাপিটালসকে তামিম হাজির করতে পারেননি বিপিএল এর প্লে অফে। তবে বাংলাদেশ দলকে কত দূর নিতে পারেন সেটাই দেখার অপেক্ষা। খালিদ জামিল, 71। আক্ষেপের শেষ নেই সাদমান ইসলামের। নিজের চেয়ে কম মেধাবী হয়েও অনেকে বিপিএল এ খেলছেন, অথচ সেই সময়টায় সাদমান লাল বলে নীরবে নিভৃতে নিজেকে প্রস্তুত করছেন। সেখানেও তার শঙ্কা লম্বা সময় পর টেস্ট খেলা নিয়ে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসলাম তখন শুধু আমাকে লাল বলে যেমন 4 ডে খেলতে পাঠিয়ে দিত, বা কোনো ওয়ানডে হইলেই আমাকে আর ওখানে বিবেচনায় রাখতো না। অ্যাজ এ টেস্ট প্লেয়ার আপনার অনেক দিন পর পর একটা হঠাৎ করে ম্যাচ আসে, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এখনই আমার প্রায় অলমোস্ট 2 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো কিছু খেলা হচ্ছে না। ঠিক মাঠটার মাঝখান দিয়ে সাদমান ইসলাম, যাকে কিনা আসলে টেস্ট ক্রিকেটার হিসেবেই আখ্যায়িত বেশি করা হয়, যার কারণে এবারের বিপিএলও তাকে দেখা যাচ্ছে না। মাঠের মধ্য দিয়ে আসলে বেরিয়ে আসছিলেন ইনডোরে প্র্যাকটিস শেষ করে, সেটাও লাল বলের প্র্যাকটিস। সাদমান ইসলাম এই যে এত বছর, অর্থাৎ সবশেষ খুব সম্ভবত আপনি 2017-তে বিপিএল খেলেছিলেন, 6-7 বছর তো হয়ে গেল, 6-7টা সিজন মোটামুটি শেষ। আপনি এবারও আসলে বিপিএলে খেলতে পারছেন না। মাঠের মধ্য দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, সব কিছু দেখছেন, উইকেট প্রস্তুত হচ্ছে, ওভারঅল সব কিছু দেখে কি একটু খারাপ লাগে না যে অনেক ক্রিকেটার আছেন যারা কিনা আসলে ওভাবে বিপিএল খেলার মতো ওই কোয়ালিটির না, তারপরে তারা খেলছে, কিন্তু আপনি বাহিরে আছেন, খারাপ লাগে না? প্রায় তো 5-6 বছর হয়ে গেছে, আমিও তো মোটামুটি ইউজড হয়ে গেছি। দেখেন, আমি যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে হায়ার করে আসার পরে আমি হয়তো এই টিমেও আমার কখনো ওয়ানডে ম্যাচ খেলা হয় না, বেশি হলে মানে একটা ম্যাচ আমার খেলা হয়েছে। তো হয়তো বা এই টিমে খেললে বা প্রিমিয়ার লিগেও আমি মোটামুটি যখনই আমি সুযোগ আসছে আমি ভালোই খেলা ট্রাই করছি, আর মোটামুটি অত খারাপও হয়নি আমার যতটুকু। তো এটা হয়তো বা আমাকে নিয়ে হয়তো বা যখনই আমি প্রথম থেকে আন্ডার-19 খেলে আসছি, তো টেস্ট খেলতে খেলতেই যে কোনো ওয়ানডেগুলো কোনো খেলা হয় নাই, যার কারণে আস্তে আস্তে একটা চলে আসছে যে শুধু লাল বলেই খেলি। এটার জন্য আপনার কাছে মনে হয় না যে আপনার দোষটা কম, বাহিরের আনুষঙ্গিক বিষয়গুলো বেশি আসলে দায়ী? না, তা তো অবশ্যই, কারণ এখন আপনার লাস্ট 3 বছরে দেখেন যারাই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসছে তারা এসেই সবগুলো ফরম্যাট খেলতেছে, বা সবগুলো জায়গাতেই তাদের দেখা যাচ্ছে। বাট আমি যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসলাম
তখন শুধু আমাকে লাল বলে যেমন 4 ডে খেলতে পাঠিয়ে দিত বা কোনো 1 ডে হইলেই আমাকে আর ওখানে বিবেচনা রাখতো না, যার কারণে হয়তো আমি পিছিয়ে গেছি ওই জায়গা থেকে। এখন যে প্র্যাকটিসটা করছেন আসলে সামনে তো আসলে টেস্ট বেশ কিছুদিন পরে, বছরের মাঝামাঝি সময় জুন জুলাইতে খুব সম্ভবত। সো এই যে লম্বা সময়ের একটা ব্রেক, মানে লাল বলকে ঘিরে আপনি প্ল্যানিংটা কি করছেন? সবশেষ যে টেস্টটা খেলেছেন আসলে ওয়েস্ট ইন্ডিজে, সেখানেও ভালো পারফর্ম করেছেন মোটামুটি। অ্যাজ এ টেস্ট প্লেয়ার আপনার অনেক দিন পর পর একটা হঠাৎ করে ম্যাচ আসে, তো এইভাবে একটা ইন্টারন্যাশনাল ম্যাচে আপনার 5-6 মাস পর পর, লাস্ট কিছুদিন আগে হয়তো অনেক দিন টেস্ট খেলছি, আবার দেখেন জুনে মনে হয় টেস্ট, তো হঠাৎ করে টেস্টে নামা কোনো ম্যাচ ছাড়া এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এখনই আমার প্রায় অলমোস্ট 2 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো কিছু খেলা হচ্ছে না, কিন্তু শুধু প্র্যাকটিসই করে যাচ্ছি। লাস্ট কোয়েশ্চেন সাদমান, সেটা হচ্ছে বিপিএল এর এবার কয়টা ম্যাচ দেখেছেন? আমি 5-6টা ম্যাচ। কম কেন, মানে দেখতে ইচ্ছা করেন? ওই টাইমটায় আমি হয়তো বা মানে যে সুন্দর টাইমটায় যে খেলাটা হয় ওই টাইমটায় আমি হয়তো বা ফ্যামিলিকে টাইম দিই। সাদমান যেটা বলছিলেন যে আসলে বিপিএল চলছে, বাট বিপিএল এর মাঝখানে আসলে ওই যে প্রতিদিন যে 2টা করে ম্যাচ, ওই 2টা ম্যাচ খেলা দেখাটা খুব একটা হয়ে ওঠে না। পরিবারকে সময় দেওয়াটাই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। নিজেও খেলছেন না 6-7 বছর ধরে আসলে এই বিপিএলে। সো এই জায়গাটা নিয়ে একটা অভিমান, কষ্ট থাকাটা খুব স্বাভাবিক। বাট লাল বলে আপাতত যেভাবে সবসময় ফোকাস রেখেছেন, এখনও সেই ফোকাসটাই রাখছেন। কিন্তু সেখানেও দুশ্চিন্তার বিষয় যে এখন থেকে আরও 5-6 মাস পরে হয়তোবা তাকে আবার আরেকটা টেস্ট খেলতে হবে। সবশেষ টেস্ট খেলেছিলেন সেই ওয়েস্ট ইন্ডিজে গত বছরে। সাদমান ইসলামদের ক্রিকেটের পথ চলাটা আসলে এরকমই কঠিন। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা। বিপিএল নিয়ে বিতর্ক চলছেই, এর মাঝে রেকর্ড গড়ল বিসিবি। এবারের আসরে শুধু টিকিট বিক্রি করেই ক্রিকেট বোর্ড আয় করেছে 10 কোটি টাকারও বেশি। এর আগে বিপিএল থেকে টিকিট বিক্রি থেকে সর্বোচ্চ আয় ছিল 4 কোটি টাকা। ম্যাচ ফিক্সিং, পারিশ্রমিক ইস্যু, ভালো মানের বিদেশি ক্রিকেটার না আসা, এসব কোনো কিছুই যেন বাধা হতে পারেনি সমর্থকদের জন্য। অনলাইন অফলাইন সব জায়গাতেই ছিল উপচে পড়া ভিড়। শুরুতে অনলাইনে টিকিট বিক্রি নিয়ে অনেকের অভিযোগ থাকলেও এবারের টুর্নামেন্টের 60% টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। বিপিএল এর এখনো বাকি আছে কোয়ালিফায়ার ও ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচ, তাই তো আয় আরও বাড়বে বলেই সবার প্রত্যাশা। এদিকে টিকিট বিক্রি থেকে আয় বাড়ায়, এরই মধ্যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপের প্রাইজ মানি বাড়িয়েছে বিসিবি। বয়স চুরি কিংবা তথ্য গোপন দেশের ফুটবলে আর চলবে না। অনূর্ধ্ব 15 ফুটবল লিগে তথ্য গোপন করায় ব্রাহ্মণবাড়িয়া জেলার 8 ফুটবলারকে নিষিদ্ধ করেছে বাফুফে। বয়সভিত্তিক এই লিগ নিয়ে ব্যাপক আগ্রহ বাফুফের। তৃণমূলের ফুটবল তুলে আনতে পৃষ্ঠপোষক ইউসিবিএল। আগামী 3 ফেব্রুয়ারি কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে চট্টগ্রাম 1 জোনের খেলা, যেখানে প্রাথমিক ধাপেই ব্রাহ্মণবাড়িয়ার 8 ফুটবলারের বয়স চুরি ধরা পড়েছে। পর্যায়ক্রমে দেশের 5টি জোনে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 15 এই ফুটবল লিগ। বাফুফের নতুন কমিটি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে সবার আগে পাইপলাইন সমৃদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।